দর্শক সকলকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন একজন নারী যিনি কিনা হকার হটাও টাকা বাঁচাও স্লোগানে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা আজকে কথা বলবো তার সাথে, জানার চেষ্টা করব কেন তিনি এরকম একটি আন্দোলন শুরু করেছে, এর পিছনের মূল কারণ আসলে কি। কততম দিনের জন্য আপনি এই আন্দোলন অবস্থান করেছেন? আমি 9 তারিখ থেকে আন্দোলন করছি। আমার এই প্ল্যাকার্ডটা 9 তারিখের প্ল্যাকার্ড। আমি এই প্ল্যাকার্ডটা চেঞ্জ করি। আমি ইচ্ছে করে এটাই রেখেছি, আর প্ল্যাকার্ড চেঞ্জ করে নিয়ে 9 তারিখ থেকে আন্দোলন করছি। এর মধ্যে দ্বিতীয় দিন আমাকে একদম বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আজকে আমি শাহবাগে নেই, আজকে আমি এসেছি হচ্ছে নগর ভবনে, যেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয়। এবং আমি এই জায়গাটাকে বর্তমান একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে হকারদের হেডকোয়ার্টার। আপনি হচ্ছে এরকম একটি আন্দোলন শুরু করলেন, ঢাকা বাঁচাও হকার হটাও, এরকম একটা আন্দোলনের পিছনে আসলে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে আমাদের প্রতিদিনের প্রবলেমস। দেখেন, আমার বাচ্চার স্কুলটা আমার বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট, যদি আমি হেঁটে যাই 1 মিনিটের ডিস্টেন্স। কিন্তু আমার এই জায়গাটুকু আমি আমার বাবুকে নিয়ে হেঁটে যেতে পারি না। 1 মিনিটের ডিস্টেন্স, কিন্তু গলির এই মাথা আর ওই মাথা। আমি ধরেন চাইলে বাবুকে হাত ধরে হেঁটে যেতে পারতাম, কিন্তু পারি না। কারণ হচ্ছে বাবুকে কোলে নিয়ে যেতে হয়। ওইখানে এমনভাবে অটো রিক্সাগুলো চলে যে আমাকে বাধ্য হয়ে বাবু একটু বড় হয়েছে, কোলে নিয়ে যাওয়া যায় না। আমার সি সেকশন 2টা পরপর, মানে অনেক খুবই সীমিত গ্যাপ দুটার মধ্যে। তো আমি কোলে নিতে পারি না বাবুকে ওভাবে, একটু কোলে নিলেই আমার পেইন হয়। তো আমার ছোট আরও একটা বেবি আছে, আমি 2 বেবি নিয়ে স্কুলে যাই। যখন আমি স্কুলে যাই আমার দ্বারা আর হয়ে ওঠে না, আমাকে তখন রিক্সা নিতে হয়। আর এই 1 মিনিটের পরটা আমি রিক্সায় 8 থেকে 10 মিনিটে যাই। গত কয়েকদিন যাবৎ আপনি অবস্থান কর্মসূচি পালন করছেন, প্রথমে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, পরবর্তীতে এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে আপনি আজকে থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এর মধ্যে আপনি আসলে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে কতটুকু সহযোগিতা পাচ্ছেন? 9 তারিখের দিন আসলে আমার আম্মু জানতো না আমি কী কারণে বাসা থেকে বাচ্চাদেরকে ওনার কাছে দিয়ে বের হয়েছি। 10 তারিখে উনি জানতেন না, কিন্তু 10 তারিখ থেকে যখন এটা প্রচুর হচ্ছে শেয়ার হলো, কারণ আমি আম্মুকে মাঝে মধ্যে বাসায় রেখে তো এটা ওটা কিন্তু আমি বের হই। তো আমার আম্মু সেরকমই কিছু একটা ভেবে নিয়েছিল, বুঝতে পারে নাই। তো যখন এই জিনিসটা ভাইরাল হলো আর বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন ওনাকে ফোন দিল, তখন থেকে উনি আমার সাথে কথা বলে না। আর বাসার এমনিতেও অন্যদের কথা হচ্ছে, এত মানুষ পড়ে আছে ঢাকা শহরে, তোমাকে কেন যাইতে হবে, কেন তুমি যাবা, এটা বাসা থেকে ফেস করতে হচ্ছে। এখনও পর্যন্ত কি মানে এই 5-6 দিন যাবৎ আপনি অবস্থান কর্মসূচি পালন করছেন, এখনও কি কোথাও থেকে কোনো রকমের হুমকি থ্রেট পেয়েছেন কিনা, বা কোনো ধরনের আক্রমণের শিকার হ্যাঁ, হয়েছেন? আমি আক্রমণের শিকার হইনি, তবে আমি থ্রেটটা পেয়েছি হচ্ছে আমি 3rd ডেতে এনসিপি থেকে দুজন এসেছিলেন। এর মধ্যে একজনের ব্যবহার খুবই ভালো, সে খুব আন্তরিক। আমি তো একা একা সোজা করে রিক্সা থেকে যখন নেমেছি, তখন সে আমাকে কাছে গিয়ে বলছে, আপু আপনার জন্য অপেক্ষা করছি, আমি আপনার সাথে একত্রিত প্রকাশ করতে এসেছি, আমি এনসিপি থেকে এসেছি, আমার সাথে আরও একজন আছে। তো আমি হাসি মুখে তাকে গ্রহণ করেছি, আমি গেছি। তো আমি যখন স্ট্যান্ড হচ্ছি আর কি, রেডি হচ্ছি, তখন ওই আরেকজন উনি আমাকে হঠাৎ করে বলে উঠলেন কি, উনি আমাকে আপু আপনার সাথে একাত্মতা প্রকাশ করতে এসছে এটা আগে বলেনি। উনি আমাকে বললেন, আপনাকে যদি কেউ গুলি করে মেরে ফেলে এটা নিরাপত্তা দিতে আমি এসেছি। তার মানে সে আমাকে একরকম হুমকি দিল। এখন সে আমাকে কেন হুমকি দিল, এটাই আমার হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যেমন ধরেন, আমার হচ্ছে ওই দিনের পর থেকে সন্ধ্যা 7টার পর থেকে আমাকে সাইবার বুলিং শুরু করেছে। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার কোনো হ্যান্ডসেট ছিল না। আমি যখন কলেজে উঠেছি তখনও আমার হ্যান্ডসেট ছিল না, কিন্তু আম্মুর হ্যান্ডসেট দিয়ে ফ্রেন্ডের সাথে কথা বলতাম। কিন্তু সেই হ্যান্ডসেট না, ওই যে বাটন হ্যান্ডসেট, মানে স্মার্টফোন না। স্মার্টফোনের যুগে যখন ঢুকেছি তখন থেকে কিন্তু শেখ হাসিনাই, তাই না? তখন থেকে শেখ হাসিনা, আর তো কেউ কোনো দ্বিতীয় অপশন নাই। আমাদের যে জেনারেশনটা, আমরা তো ভালোতেও শেখ হাসিনা, খারাপেও শেখ হাসিনা, গালি দিলেও শেখ হাসিনা, আবার ভালো করলেও শেখ হাসিনা। মানে শেখ হাসিনা যখন ভালো করে তখন তাকে খুব প্রশংসা করেছি, যখন সে খারাপ করেছে গালি দিয়ে ধুয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের ওই জেনারেশনটার ওই সময়টার অবস্থা। তো ওই পিছনের পোস্ট কোত্থেকে এনে এনে দিচ্ছে ওখানে। দেখেন, শেখ হাসিনাকে টাটা বাই বাই আমি 2 আগস্ট করে দিয়েছি, ও পালাইছে না হয় 5 তারিখে, কিন্তু আমি ওকে 2 আগস্টে একটা পোস্ট দিয়েছি। তো সে তো হচ্ছে একটা বয়স্ক মহিলা, আমি কি তাকে বকাঝোকা করে কথা বলবো? এই যে হকারদের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি কি গালাগালি করে কথা বলছি কাউকে? আমি কিন্তু কাউকে গালাগালি করে কথা বলছি না। আমাদের কথাটা এমন একটা বিষয় যে কথা অনেক কিছু বলে।
এবং এমনকি মৌনতাও অনেক কিছু বলে, আপনি যদি নাও বলেন কথা তারও কিন্তু অনেক মিনিং আছে। তো সব মিলে হচ্ছে কি সেই যে পোস্টগুলা কোন কোন আমলে দিয়েছিলাম ওগুলা এনে 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 এখন আমার কথা হচ্ছে কি, তোমরা আমাকে এসে থ্রেট দিলা, অথচ তোমরা নিজেরাই তো ছিলে এতদিন আওয়ামী লীগের সাথে। আমি তো শেখ হাসিনার চেহারাও দেখতে যেতে পাই নাই, তোমরা তো গিয়ে গিয়ে ছবি তুলে তুলে সেগুলো আপলোড দিয়েছো এতদিন। কোন সিলেটে বেড়াতে গিয়েছিলাম, দেখলাম যে শেখ হাসিনা আর ওর বাবার ছবি, কারণ হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিনের ছুটির দিনেই আমরা বেড়াতে গিয়েছিলাম, তো ওইখানে সেটা সেলিব্রেট হচ্ছে, তো দেখেছি কারণ ছুটির দিন তো একটা ছবি তুলেছি বাস দিয়েছি। মানে সহজ সরল নাগরিক জীবনের কিছু অংশকে টেনে টেনে তুলে তুলে সেটা নিয়ে বুলিং করতেছে। এই যে সাইবার বুলিং এর কথা বললেন বা আপনাকে সাইবারে যে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এরা মূলত কারা বা তাদের কাউকে আমি identify আমি করতে আমি পেরেছেন? আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করেছি, আমি তো এমনি এমনি কখনো কাউকে অভিযোগ দিব না। আমি সব কিছু স্টাডি করি, আই হ্যাভ আ গুড অবজারভেশন পাওয়ার। আমি অবজার্ভ করেছি যে এই যে আমাকে লোকগুলো বলছে এরা আসলে কে বা কারা। তো দেখলাম ঘুরে ফিরে এখানে কোনো যে বিএনপি বা, আমার তো ধারণা ছিল যেহেতু আমি সরকারের কিন্তু বিরোধী, এই যে অটোরিকশাকে বৈধতা কে দিচ্ছে, সরকার দিচ্ছে না, আর হচ্ছে আপনার হকারদের বৈধতা তো সরকারই দিচ্ছে, তো আমি তো সরকার বিরোধী, তাই না? তো আমি যে সরকার বিরোধী কথাবার্তা বলছি, তা আমাকে তো হিসাবে ছাত্র দলের পিটাতে আসার কথা, আর ওই যে বিএনপির লোকজনেরা আমাকে বকাঝোকা করতে আসার কথা, তো বুলিংটাও ওদেরই করার কথা। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে আমি যেটা দেখলাম যে ওই আইডিগুলার কোনোটা বিএনপিরও না, কোনোটা ওই যে ছাত্র দলেরও না, সব হচ্ছে বট আইডি। আর 2-4টা যা রিয়েল আইডি আছে বট আইডির আপনার কমেন্ট দেখে ইন্সপায়ার্ড হয়ে যে কমেন্ট করে, এগুলো সব হচ্ছে আপনার জামাত শিবির এবং হচ্ছে এই রকম একটা পর্যায়ে এনসিপি, এদের মানে প্রোফাইলটা ভিজিট করলে, ঢুকে প্রোফাইলটা ভিজিট করলে আপনি বুঝতে পারবেন, যেহেতু ওই সমস্ত কমেন্টস আপনার এখনও দেখতে পাচ্ছেন। তা এখন আমার একটা আমার মানে অবুঝ মন, তো আমার অবুঝ মনের প্রশ্ন যে সরকারকে ওদেরকে দিয়ে করাচ্ছে, ওদের এত উৎসাহ কেন আমাকে এই সমস্ত শোনানোর? এটা তো আমি কারণটা বুঝে পেলাম না। সরকারি দলের লোকজন আমাকে গালি দিতেই পারে, সরকারি দলের লোকজন আমাকে বকতেই পারে, আর তোমরা তো বিরোধী দলে আছো, তোমাদের এত মানে প্রবলেম কিসের? আমি তো বুঝলাম না। এই কোশ্চেনটা আমার মনে আসলে এখনও আছে যে আসলে ওদের প্রবলেমটা কোথায়, আমি ওদের কি ভাত মারলাম? তাহলে কি আমি বলতে পারি যে এই যে হকারগুলো যেগুলো বসে আছে এর অর্ধেক থেকে এনসিপিও চাঁদা খায়, জামাতও চাঁদা খায়? তা না হলে তো তাদের এমন করার কথা না, তাদের এত মানে ফাটলো কেন? আমার প্রশ্নটা হচ্ছে সেটা। আপনি এনসিপির কথা বললেন, জাতীয় নাগরিক পার্টি, দুজন আপনাকে সংহতি জানাতে এসে আপনাকে হুমকি দিয়ে গেছে ইনডাইরেক্টলি আপনি বললেন, আর তাদের নাম বা পরিচয় কোনো কিছু কি না, জানেন? নাম পরিচয় না, পাশে দেখবেন একটা ছিল যে গতদিন, আমি নামটা বলতে পারবো না, পাশেই ছিল, সে খুব সুন্দর স্যুট ছিল, একটা ব্রোঞ্জ পরা ছিল। আর আরেকটা ছেলে যে তার সাথে আসছে সে ফ্রেমে আসে নাই, সে ছেলেটা একটু দূরে ছিল, সে একবারে ওর জন্য ফ্রেমে ঢুকে নাই। এখনো পর্যন্ত কি সামাজিকভাবে আপনার এলাকা থেকে আপনার প্রতিবেশী বা কারো কাছে কোনো হেয় প্রতিপন্নের শিকার হয়েছেন না? মানুষের কাছ না, না, থেকে না, ভালোবাসা না। পাচ্ছেন? না, মানুষের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। আমার খুব মানে একটা দুঃখ আছে, সেটা হচ্ছে মানুষের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, কিন্তু এটা অনেকটা ফ্লাইং কিসের মতো, মানে দূর থেকে ভালোবাসা, পাশে এসে কেউ দাঁড়ায় না। এই যে যেমন ধরেন গতদিন আমার পাশে কয়েকজন মানুষ এসে দাঁড়িয়েছিলেন, আজকে 2টার দিকে আসবো শুনে গতদিন যারা দাঁড়িয়েছিলেন নাম্বার দিয়ে গেছেন, কানেক্টেড হয়েছেন, তার মধ্যে কেউ কেউ আবার আজকে আসতে পারবেন না। অবশ্য রুটি রুজির তো একটা ব্যাপার থাকে সবারই। আপনি এই আন্দোলনের সাথে সাথে আপনার যে অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটির সাথে সাথে আপনি মেয়র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। এটা কি আগে থেকেই পরিকল্পনা ছিল এরকম নির্বাচন করার, না হঠাৎ করে পরিকল্পনা করেছেন? শোনেন, যাদের নির্বাচনে পরিকল্পনা থাকে ওরা যেদিকে যায় না 8-10 জন নিয়ে যায়। আপনি দেখেছেন কিনা জানি না, আমি একা একা রিক্সা দিয়ে আসি, একা একা যাই, আমার তো এরকম পরিকল্পনা নাই। আর আমি পুরাতন ঢাকার মেয়ে, স্টুডেন্ট লাইফ থেকে আমি রাজনীতি খুব একটা পছন্দ করি না, কারণ হচ্ছে কি রাজনীতিটা আমার মনে হয় যে আমার জন্য না, এইরকম একটা ব্যাপার। কিন্তু গত হচ্ছে কয়েকদিন তো মানে আমার নানান ধরনের প্রবলেম, যেমন ধরেন গত কিছুদিনে ময়লা নিতে আসে না, ময়লার গন্ধে মানে হচ্ছে গন্ধটা মেন গেট থেকে ভেতরে ঢুকে যায়, এত গন্ধ। ধরেন 2 দিন ময়লাটা রাখলাম বাসায়, তারপরে ওটা তো রান্নাঘরে আর রাখা যায় না, পরে সেটাকে আমাদের পুরো বিল্ডিংয়ের সবার রাখতে হয় সিঁড়ি কোঠায়, তো ওখানে রাখলে এমন দুর্গন্ধ, মানে ওটা একটা বিরক্তি, ওটার বিরক্তিটা খুবই খারাপ বিরক্তি, আপনাকে বুঝাতে পারবো না। দুধওয়ালা যখন দরজা থেকে দুধ দেয় আমার মনে হয় দুধের ভেতরে স্মেলটা ঢুকে যায়, মানে পুরো বিল্ডিংয়েরই তো ময়লা থাকে সিঁড়ি ঘরে। আর হকারের কথা কি বলবো, আমরা বাড়ি থেকে বের হতে পারি না এখন হকারের জ্বালা, মানে 2 পাশ দিয়ে এমনভাবে হকার
তারপরে হচ্ছে আপনার অটোরিকশা, যে আমার বাড়ি থেকে 1 মিনিটের দূরত্ব আমাকে 8 মিনিট 9 মিনিটে যেতে হয় রিকশায় চড়ে বসে বসে, এমন অবস্থা। এর মানে এই না যে প্রত্যেকটা রিকশাতেই আপনি প্যাসেঞ্জার দেখবেন, খালি রিকশা, সব খালি রিকশা একসাথে এসে একজোট হয়ে বসে আছে, প্যাসেঞ্জারও নাই। আমার তো মনে হচ্ছে ঢাকায় আর কয়েকদিন পর 3 কোটি জনসংখ্যার জন্য 3 কোটি রিকশা দেখতে পাবেন আপনি। এখানে কি তাহলে এই যে নাগরিক সমস্যা, নাগরিক যে ভোগান্তিগুলো আপনি আসলে মূলত ফেস করছেন, সেইগুলা আসলে সেটা নিয়ন্ত্রণ করার reflection। জন্য আপনি না, নির্বাচন আমার 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 সেটাই রিফ্লেকশন। আমার রাগ হওয়া, আমি বাড়ি থেকে বের হয়ে যাবো, এটা তো কেউ কখনো বোধহয় কেউ চিন্তাও করে না। তো আমি বাড়ি থেকে বের হয়ে যাবো আর প্ল্যাকার হাতে রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকবো, এটা তো আসলে কেউ ভাবেই না কখনো। এমনকি আমার এমনও ফোন আসছে যেটা আমি কি না কনফার্ম হওয়ার জন্য আমাকে ফোন দিয়েছে, এটাকে তুমি এটা বলার জন্য যে একটি ওকে আসলেই রাস্তায় বের হয়ে গেছে, এভাবে রাস্তায় গিয়ে দাঁড়ায় আছে। এখন বিষয়টা হচ্ছে কি, এগুলো তো আমার রেগুলার প্রবলেম। আপনাকে বললাম, যখন দেখলাম রাস্তায় এভাবে করে দাগ কেটে দিয়ে দিচ্ছে, দেখেন এমনি হকারের জ্বালায় বাঁচি না, তার মধ্যে আবার রাস্তা দাগ কেটে দিয়ে দিয়েছে, এটা না আমি সহ্য করতে পারিনি, এটা আমি মেনেই নিতে পারি না। একটা সুস্থ মস্তিষ্ক এটা মেনে নিতে পারবে না, আর আমি একেবারে মেনে নিতে পারি না। আমার মনে হচ্ছে কি যে আমি চিৎকার করি, এমন খারাপ লেগেছে বিষয়টা যখন আমি দেখেছি। তারপর ডিসাইড করলাম যে এটা সমস্যা, আসলে আমি চিৎকার করি বা কী করব, স্ট্যাটাস দিলেও তো সলভ হয় না, কি করা যায়। তারপর হঠাৎ করে মনে উঠলো দাঁড়া আমি নির্বাচনে নেমে যাব, পরে একটা পোস্ট ক্রিয়েট করে দিয়ে দিলাম। তারপর মনে হলো যে নির্বাচনে নামবো, কীভাবে নামবো নির্বাচনে, ওই নির্বাচন কবে না কবে, অতদিনে তো এগুলো সব সোল্ড আউট হয়ে যাবে, তখন তো আবার এটা তোলাও মনে হয় কঠিন হয়ে যাবে, তাহলে কার কাছে যাবে। আমার তো এখন ইউনিভার্সিটি লাইফ শেষ, ইউনিভার্সিটি লাইফের যে ইউনিটিটা থাকে, চল যাই এক্ষুনি, ওই ব্যাপারটা কিন্তু আফটার ইউনিভার্সিটি লাইফ থাকে না। সো সব করে দিক চিন্তা ভাবনা করে অনেক মন খারাপ ছিল, তো শনিবার দিন নিজে একটা প্ল্যাকার্ড প্রিন্ট করে নিজেই দাঁড়িয়ে গেলাম। যদি একটু পরিবর্তন আসে, মানুষ ভাবে যে একটু পরিবর্তন আসা জরুরি, ফেসবুকের বাইরে যেন একটু মানুষ বের হয়। আর এই হকার থেকে আমি যে প্রবলেমগুলো নিজে রিয়েলাইজ করছিলাম যে এই হকার থেকে এই প্রবলেম হতে পারে, বা এই রিক্সা চালক থেকে ওই প্রবলেম হতে পারে, আমি মিডিয়াতে অ্যাকচুয়ালি আমার ওই চিন্তা ভাবনাগুলোই বলেছি, যেগুলো আপনারা দেখেন যে চালের দাম 150 টাকা কেজি হয়ে যেতে পারে, কারণ আমার ওটা চিন্তা এসেছে, কারণ আমি 160 টাকা কেজি অলরেডি তো আমি পোলার চাল খাই, তো ওই চিন্তা ভাবনাগুলো এসেছে, কারণ পোলার চাল কিন্তু ভাতের চালের তুলনায় কম উৎপাদন হয়। সব কিছু চিন্তা ভাবনা করে তখন আমি আর সহ্য করতে না পেরে রাস্তায় নেমে গেছি, এই আর কি। ব্যক্তিগত জীবনে আসলে আপনি কি একজন গৃহিণী না কি করছেন? আমি হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল থেকে কলেজ জীবন শেষ করেছি, তারপরে বিবিএ কমপ্লিট করেছি, তারপরে আমি এমবিএ করেছি। এমবিএটা আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে করেছি। তারপর হচ্ছে আমি আমার একদম এডুকেশন লাইফ থেকে হচ্ছে আমি চাকরি করি। আমি প্রায় 5 বছর আর কি শিক্ষকতা করেছি। আমার অসংখ্য স্টুডেন্ট আছে, ঢাকায় প্রায় 8-10 হাজার স্টুডেন্ট আছে, কারণ আমি এমপি স্কুলের টিচার ছিলাম, তো আমার অনেক স্টুডেন্ট, তো এইভাবে হচ্ছে অনেক স্টুডেন্ট আছে ঢাকায়। আর তারপরে তো আমি হচ্ছে পত্রিকায় লেখালেখি করতাম, কলামিস্ট ছিলাম। তারপরে সম্পূর্ণভাবে প্রিন্ট মিডিয়া দিয়ে যাত্রা শুরু করে ফেললাম। আমি ফার্স্ট মিডিয়া হচ্ছে ডেইলি শেয়ার বিজ দিয়ে জয়েন করি, তারপর থেকে আরও বেশ কয়েক জায়গাতে কাজ করা হয়েছে, অনেক জায়গাতে কাজ করা হয়েছে। আমি প্রথম আলোতে একটা পাতা বের হয় গোল টেবিল বৈঠক, আমি সেটাতেও অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। আমি গোল টেবিল বৈঠক যে পাতাটা হয় সেটা আমি লিখতাম, বিশেষ করে ধরেন ইউএন অ্যাম্বাসি বা অন্য অন্য অ্যাম্বাসি থেকে যখন ইউএনডিপি বা এরকম যে প্রোগ্রামগুলো ওরা অ্যারেঞ্জ করে থাকে গোল টেবিল বৈঠকে, ওগুলো আমি লেখালেখি করতাম, ওই পুরো প্রোগ্রামটা আমার ড্রাফট করা, এটাই আমার কাজ ছিল অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট। তারপরে কর্পোরেট লাইফে ঢুকে কর্পোরেট চাকরি বাকরিও করা হয়েছে, জনসংযোগ পেশাতেও কাজ করেছি। তারপরে যখন ফার্স্ট বেবি হলো তখন আসলে আমি অনেক বেশি মনে হয়েছে ক্লান্ত নিজেকে, তো মনে হয়েছে যে না, আমার পরিবারকে একটু সময় দেওয়া উচিত। বেবি হওয়ার 2 মাস আগ পর্যন্ত জবে ছিলাম, তারপর থেকে বেবিদেরকে সময় দিচ্ছি। আর লেখালেখির স্বভাব আছে, যেহেতু এটাই কাজ, এটাই দীর্ঘদিন রুজি ছিল। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা থাকলো। দেখা যাক সামনে আসলে এখন আপনার এই আন্দোলনের সাথে দেখে সরকার এবং প্রশাসনের লোকজন আসলে কী ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে উপস্থিত ছিলেন সোহানী শিফা, তার কাছ থেকে জানার চেষ্টা করলাম তার এই আন্দোলনের মূল কারণ, ভবিষ্যৎ পরিকল্পনা কী, তিনি ব্যক্তিগত জীবনে কী করে এবং এইরকম একটি আন্দোলনে আসার পিছনে আসলে মূল কারণ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।